স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর, মমতাকে জাতীয়তা বিরোধী বলে ঠাউরালেন শুভেন্দু। এবছর হচ্ছে না পৌষ মেলা, জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী সভাস্থল ঘিরেছিল রাজনৈতিক চাপানোউতর। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল মিগজাউম। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11 জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আসছি বিস্তারিত খবরে। 5ই ডিসেম্বর মঙ্গলবার হাওড়ায় দলীয় কর্মসূচিতে এসে মমতা সরকারের রাজ্য সঙ্গীত চালু করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে জাতীয়তা বিরোধী বলে মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আক্রমণাত্মক সুরে শুভেন্দুবাবু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর 135 কোটি দেশবাসীর জন্য জাতীয় সঙ্গীত লিখে গিয়েছেন, যা আমরা গেয়ে থাকি। আর উনি পাকিস্তানে ভারত এয়ার স্ট্রাইক করলে তার প্রমাণ চান। রাজ্যে সেনাবাহিনী মহড়া করলে নবান্নে বসে বলেন, আমার রাজ্য দখল করে নিচ্ছে। ওনার কাজে এটা প্রমাণিত উনি জাতীয়তা বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজার সঙ্গে তুলনা করে শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রীর পরিবারের বিবাহে উপস্থিত থাকতে 28 জন সরকারি হাসপাতালের চিকিৎসকদের রাজবৈদ্যের মতো পাঠানো হয়েছে। আমরা আগে রাজার জন্য রাজবৈদ্যের কথা পড়েছি, এখন সরকারি হাসপাতালের 28 জন চিকিৎসককে সরকারি নির্দেশ জারি করে কার্শিয়াং পাঠানো হয়েছে। এবছর শান্তিনিকেতনে হচ্ছে না পৌষ মেলা। গতকাল কর্মসমিতির বৈঠকের পর এমনটাই জানালো বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট। কিছুদিন আগে বৈঠকের পর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আগেরবারের মতো এবারে পূর্বপল্লীর মাঠে ছোট করে পৌষ মেলার আয়োজন করা হবে, তবে মেনে চলতে হবে দূষণ বিধি। প্রসঙ্গত 2019 সালে করোনা পরিস্থিতির জন্য বন্ধ করা হয় পৌষ মেলা, তবে এবার কিছুদিন আগে কর্মসমিতির বৈঠকে পৌষ মেলা আবারও চালুর কথা বলা হয়। কিন্তু এদিন ট্রাস্ট এবং বিশ্বভারতীর তরফে আরও এক বিবৃতিতে জানানো হয়, ছোট করে এই মেলা আয়োজন করা সম্ভব নয়, কারণ প্রচুর ব্যবসায়ী পসরা সাজিয়ে মেলায় আসেন, সবাইকে ফেরানো সম্ভব নয়। পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণে এবার মেলা করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার নীতিশ কুমার, অখিলেশ যাদব। বুধবার দিল্লিতে কংগ্রেসের ডাকা বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না জোটের অন্যতম শরিক এই দুই নেতাও। আর সম্ভবত তাদের অনুপস্থিতির কারণেই বৈঠকই স্থগিত হয়ে গেল। বুধবার দিল্লিতে হচ্ছে না ইন্ডিয়া জোটের বৈঠক। সূত্রের খবর, পরবর্তী বৈঠক হতে 18ই ডিসেম্বর। 3 রাজ্যে কংগ্রেসের ভরাডুবির আবহে তড়িঘড়ি 6 ডিসেম্বর দিল্লিতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ব্যর্থতা ভুলে 24 নির্বাচনে ফের কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক করতে এই বৈঠক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। কিন্তু এদিনের মধ্যে জোট শরিকদের মধ্যে সমীকরণে বদল এসেছে। 3 রাজ্যের নির্বাচনে ডাহা ফেলের জন্য কংগ্রেসের দাদাগিরিকে দুষছে তৃণমূল। মুখে কুলু পাটলেও জোটের প্রস্তাব ফিরিয়ে কংগ্রেসের একা সর্বত্র লড়াই করার মনোভাবকেই দায়ী করেছে অন্যান্য বিরোধী আঞ্চলিক দলগুলি। এই পরিস্থিতিতে জোটের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছিল। শিশির অধিকারীর বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কুণাল দাবি করেছিলেন, জাতীয় নির্বাচন কমিশনে 2009 সালে শিশির অধিকারী যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে তার মোট সম্পত্তি 10 লক্ষের বলে জানান। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া ঘোষণাপত্রে তার সম্পত্তির পরিমাণ 10 কোটি। 2012 সালে এই ঘোষণাপত্র পিএমওতে জমা দিয়েছিলেন বলে কুণালের দাবি। আবার 2019 সালে কমিশনে নতুন জমা দেওয়া হলফনামায় দেখা যায় সম্পত্তির পরিমাণ 3 কোটি। কিভাবে কয়েক বছরে লাগাতার এই ওঠাপড়া, সেই প্রশ্ন তুলেছিলেন কুণাল। ঘটনার তদন্ত চেয়ে কেন্দ্রের কাছে চিঠিও দিয়েছিলেন তিনি। এবার তারই উত্তর এসেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সে কথা জানালেন কুণাল। নয়া ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম, অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম চিঠি পৌঁছেছে। কুণালের দাবি, দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্তের শীঘ্রই প্রয়োজন রয়েছে বলে তার মত। তার আরও দাবি, শিশির বাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। আজ উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12ই ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা তার। সেই সভাস্থল ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। মুখ্যমন্ত্রী সভার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগ, এমনই অভিযোগ। বারবার খেলার মাঠে সভা অনুষ্ঠান করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠ, আরও দাবি। মুখ্যমন্ত্রী সভার দিনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী সভার একদিন পরেই মাঠ ঠিক করে দেব, লিগের খেলা চলবে বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলার দাপট অব্যাহত। মঙ্গলবার থানেতে পাঞ্জাবকে 52 রানে হারিয়ে সুদীপ ঘরামির বঙ্গ ব্রিগেড চলে টুর্নামেন্টের নকআউটে। একমাত্র তামিলনাড়ু ম্যাচ বাদ দিলে বাংলা এই টুর্নামেন্টে কিন্তু দাপুটে ক্রিকেট খেলেছে, জিতেছে 5 ম্যাচ। গ্রুপ ইর শীর্ষস্থানে শেষ করে লক্ষ্মীরতন শুক্লার শিষ্যরা কিন্তু দ্বিতীয় দল হিসেবে উঠেছে প্রি কোয়ার্টারে। তামিলনাড়ু ও বাংলার পয়েন্ট একই, এমনকি নেট রান রেটেও এগিয়ে বাংলা। কিন্তু হেড টু হেডের পরিসংখ্যানে পিছিয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করেছেন সুদীপরা। এদিন দাদোজি কোন্দেব স্টেডিয়ামে মনদীপ সিংরা টসে জিতে ব্যাট করতে পাঠান বাংলাকে। মাত্র 39 রানে চলে যায় বাংলার 4 উইকেট।
হাবিব গান্ধী 0, অভিষেক পোরেল 9, সুদীপ 26 ও কৌশিক মাইতি 0-এ ফিরে যান। তবে 4-এ নামা অনুষ্টুপ বুঝে গিয়েছিলেন যে কিছুতেই তার আউট হওয়া চলবে না, কারণ দল রীতিমতো কোমায় চলে গিয়েছে। অনুষ্টুপের হাত শক্ত করতে এসে শুধু কৌশিকই ব্যর্থ হননি, ফ্লপ শো শাহবাজ আহমেদ 16 ও ঋত্বিক রায় চৌধুরীও 5। 85 রানে 6 উইকেট হারিয়ে বাংলা যখন ধুঁকছিল তখন ত্রাতার ভূমিকায় ব্যাট ধরেছিলেন অনুষ্টুপই। তিনি পাশে পান করণলালকে। তারা সপ্তম উইকেটে 145 রান যোগ করেন স্কোরবোর্ডে। এই রান না উঠলে বাংলা যে ম্যাচ জিততে পারত না তা নিশ্চিন্তে বলে দেওয়া যায়। অনুষ্টুপ করণের ব্যাটে ভর করে বাংলা শেষ পর্যন্ত 9 উইকেটে 242 রান তুলতে সমর্থ হয়েছিল। অনুষ্টুপ 116 বলে 111 রানে অপরাজিত ছিলেন। করণ 63 বলে 66 রান করেন। পাঞ্জাবের বলতেজ সিং একাই তুলে নেন 5 উইকেট। এত অল্প রানের পুঁজি নিয়েও বাংলা কিন্তু লড়াই ছাড়েননি। বাংলার বোলারদের দুরন্ত পারফরমেন্সেই পাঞ্জাব গুটিয়ে যায় মাত্র 119 রানে। বাংলা জিতে যায় 52 রানে। শাহবাজ ও কৌশিক 3 উইকেট করে নেন। মোহাম্মদ কাইফ ও প্রদীপ্ত প্রামাণিক নিয়েছেন 2 উইকেট করে। স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর, বাবরি মসজিদ ভাঙার 31 বছর পূর্ণ হলো। ধর্মনিরপেক্ষ ভারতে রাম মন্দিরের জয়ধ্বনি। এবার গোটা দেশে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটের আগেই বড় চমক কেন্দ্রের। নেই শাহরুখ, অমিতাভ, তুঙ্গে ছিল জল্পনা। উৎসবের মঞ্চে কারণ স্পষ্ট করলেন মমতা স্বয়ং। মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ব একে অপরের থেকে বিচ্ছিন্ন হতে পারে না। 1949 সালের 25শে নভেম্বর গণপরিষদে নিজের বক্তৃতায় পরামর্শ দিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সেই বক্তব্যের মাত্র 50 বছর পূর্ণ হওয়ার আগেই 1992 সালের 6ই ডিসেম্বর এক বিরাট তাণ্ডব দেখেছিল গোটা ভারত। অযোধ্যা শহরে রামকোঠিলের ওপর অবস্থিত মুসলমান সম্প্রদায়ের প্রার্থনাস্থল সুপ্রাচীন বাবরি মসজিদের ওপরে চড়ে হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে মসজিদে ব্যাপক ভাঙচুর চালিয়েছিলেন করসেবক গোষ্ঠীর মানুষরা। সেই ঘটনার 31 বছর পূর্ণ হলো 2023 সালে। মসজিদ রক্ষাকর্তাদের দাবি অনুযায়ী ভাঙচুরের আগে মুঘল শাসকদের দ্বারা নির্মিত বাবরি মসজিদের ভিতরে কয়েকজন হিন্দু মহিলা প্রবেশ করেছিলেন, যারা ভেতরে থাকা একটি ঝর্ণা দেখে মনে করেছিলেন যে এটি সুপ্রাচীন কোনো শিবলিঙ্গ। সেই ধারণা থেকে এই কথা ছড়িয়ে পড়ে যে বাবরি মসজিদে যুগ যুগান্তর আগে শিবলিঙ্গ ছিল, অতএব কোনো শিব মন্দির ভেঙেই বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। এর পাশাপাশি হিন্দু ধর্মের পূজ্য মহাকাব্য রামায়ণের প্রধান চরিত্র ভগবান শ্রীরাম এই অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই মন্দিরের মূল গম্বুজের নিচে রামলালার মূর্তি রয়েছে। সেজন্য অযোধ্যায় মসজিদ থাকতে পারে না বলে দাবি করেন হিন্দু ধর্মীয় সংগঠন করসেবকের সদস্যরা। তারপরই 6ই ডিসেম্বর বাবরি মসজিদে আচমকা হামলা করেন তারা। বাবরি মসজিদ ভাঙার দিনটিকে যেমন কালা দিবস বলে মনে করেন মুসলমান সম্প্রদায়ের মানুষ, ঠিক তেমনি উল্টো দিকে এই দিনটিকে শৌর্য দিবস বলে মনে করেন করসেবক গোষ্ঠীর হিন্দু সমর্থকরা। হিন্দু ধর্মীয়দের পক্ষ থেকে মুঘল সম্রাটের নিজের ক্ষমতা দেখানো গেছে বলে মনে করেন তারা। এই ঘটনা 5 দিনের মাথায় এলাহাবাদ হাইকোর্ট রায় দিল যে মসজিদের জমি মালিকানা সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে থাকার দরুন এবং এর ভেতরে একটি কবরস্থান থাকার কারণে উত্তরপ্রদেশে কল্যাণ সিং এর নেতৃত্বাধীন বিজেপি সরকারের দ্বারা মসজিদের জমি অধিগ্রহণ করা মোটেই আইনানুগ নয়। এই রায়ের 2 সপ্তাহের মধ্যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের প্রশাসন অর্ডিন্যান্স জারি করে মসজিদ ও সংলগ্ন এলাকার জমি অধিগ্রহণ করে নেয়। বাবরি মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে কোনো হিন্দু মন্দির বা কোনো হিন্দু ধর্মীয় কাঠামোর অস্তিত্ব ছিল কি না সে বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়। 1994 সালে শীর্ষ আদালত সেই অনুরোধকে অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে যায়। হিন্দুত্ববাদী রাজনীতি রাষ্ট্রীয় রাজনীতিতে পরিণত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান সরকার আগামী 1 ফেব্রুয়ারি তার দ্বিতীয় মেয়াদের চূড়ান্ত বাজেট পেশ করবে। এরপরই সারা দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। এমত অবস্থায় আগামী বছরের 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে তার নির্বাচনের একদম প্রাক্কালে থাকায় সেদিকে নজর থাকবে সবার। পাশাপাশি মনে করা হচ্ছে যে সরকার ওই বাজেটে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি 5টি রাজ্যের নির্বাচনের ফলাফল সামনে এসেছে, যেখানে শিবরাজ সিং মধ্যপ্রদেশে চতুর্থবারের মতো নির্বাচনে জিতেছেন। বলা হচ্ছে বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লাডলি বেহনা যোজনা। মহিলাদের জন্য এই প্রকল্প মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে নির্বাচনে ভালোভাবে সাহায্য করেছে। এই যোজনার অধীনে মধ্যপ্রদেশ সরকার মহিলাদের প্রতি মাসে 1200 টাকা দিচ্ছে। এমত অবস্থায় কেন্দ্রীয় সরকারও সারা দেশে মধ্যপ্রদেশ সরকারের এই স্কিমটি শুরু করতে পারে। জানিয়ে রাখি যে মহিলাদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার 2023-এর 1 ফেব্রুয়ারি 2 বছরের মহিলা
সার্টিফিকেট স্কিম নিয়ে এসেছিল। এখন মনে করা হচ্ছে যে সরকার আগামী 1 ফেব্রুয়ারির বাজেটে মহিলাদের জন্য লাডলি বেহনা যোজনার মতো একটি প্রকল্প আনতে পারে। মূলত নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার বাজেটের মাধ্যমে মহিলাদের জন্য এই স্কিম আনতে পারে। এক্ষেত্রে মহিলা ভোটারদের ভোট ব্যাংকেও প্রভাবিত করা যাবে। মধ্যপ্রদেশে এই প্রকল্পের সাফল্যের দিকটি মাথায় রেখেই এমন ভাবনা ভাবা হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হলো 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 5 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। স্থানীয় সংবাদ শেষ হলো।